মিউট করে দাও সবাই। আচ্ছা, স্পেসিফিকলি আজকের ক্লাসে আমাদের এখনো ইনভেস্টমেন্ট ক্লাস চলছে। আজকের ক্লাসে আমরা কিছু সিক্রেট ফর্মুলা শিখবো, যেটাকে আমরা ইনভেস্টমেন্টের জন্য স্টক সিলেকশন, বেস্ট স্টক কিভাবে ফাইন্ড আউট করবো। অনেক সময় মনে হয় যে ভালো স্টক কিভাবে ফাইন্ড আউট করবো, এই কয়েকটা ক্রাইটেরিয়া আমি এর আগের ক্লাসে দেখিয়েছি। বাট আজকে আমি কয়েকটা ফর্মুলা তোমাদেরকে দেবো, যে ক্রাইটেরিয়া গুলো দিয়ে তোমরা যদি সার্চ করো তাহলে খুব ভালো স্টক তোমরা ফাইন্ড আউট করতে পারো। তারপরেই তোমরা তার উপর অ্যানালাইসিস করে তবে ইনভেস্টমেন্ট করতে পারো। এটা একটু দেখাবো, দেখানোর পর তারপরে আমরা ধীরে ধীরে করে টেকনিক্যালের দিকে যাবো। তো নর্মালি তোমরা যে হোমওয়ার্ক গুলো করেছো সেগুলো আমি লাস্ট ক্লাসের শেষের সময় তোমাদেরকে সবাই গ্রুপে শেয়ার করতে বলবো। কে কতটা কি করেছো দেখবো। সেটা আমার প্রয়োজন আছে দেখার, কারণ কি কাজ করছে কি করছে না সেটা প্রয়োজন আছে। তো চলো সেটা পরে করবো যদি সময় থাকে। আর ক্লাসটা অনেকের বেশি রাত হয়ে গেলে সমস্যা হবে, তো বেশি রাত আমি করবো না, অনেকের কাজ আছে আমাকে অলরেডি মেসেজ করেছে। তো চেষ্টা করবো 9টার মধ্যে কমপ্লিট করতে, 9টা না হলে 9টা 5-10-এর মধ্যে কমপ্লিট করে দেবো। আর চলো স্ক্রিনারে আমি যাব। স্ক্রিনারে গিয়ে, স্ক্রিনারটা নর্মালি তোমরা ভালো করে জানো, আমরা এর আগে ক্লাসে দেখিয়েছিলাম। আচ্ছা, স্ক্রিনারে আসলাম, আসার পরে এক সেকেন্ড। ওকে, তো এবার দেখো, এইবার আমরা যখন একটা ভালো স্টক ফাইন্ড আউট করবো তার কয়েকটা ফর্মুলা আছে, অনেক রকম ফর্মুলা আমরা ইউজ করতে পারি, কারণ এখানে ফ্লেক্সিবিলিটি আছে। তোমরা যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে তোমাদের মনের মতো স্টক ফাইন্ড আউট করতে পারবে। তো স্ক্রিনারে গেলাম, এর আগে স্ক্রিন ক্রিয়েশনটা তোমরা দেখেছিলে। ক্রিয়েট নিউ স্ক্রিনে গেলাম, যাওয়ার পরে এক সেকেন্ড। আচ্ছা, দেখো, আমরা ভালো করে জানি একটা ভালো কোম্পানি কাকে বলবো। একটা ভালো কোম্পানি তাকেই বলবো যে কোম্পানিটা কনস্ট্যান্ট সেলফ ভালো করছে। তাহলে আমরা এগুলো ইউজ করেছিলাম, বাট আজকে একটু মডিফাই করে তোমাদেরকে বোঝাবো, একটু এক্সট্রা অর্ডিনারি কিছু বোঝাবো, খুব কম সময়ে বোঝাবো, তারপরে আমরা মেন পার্টে যাব। তো এবার আমরা তাহলে কি শিখেছিলাম, এর আগে শিখেছিলাম সেলস। সেলস গ্রোথ লাস্ট 3 ইয়ার্স করে দিই, 5 ইয়ার্স বাদ 3 ইয়ার্স করে দিলাম। করে দিয়ে আমরা মোটামুটি দেখবো যে সেই সেই কোম্পানিতে আমরা টাকা লাগাবো যে কোম্পানি 3 বছর ধরে মিনিমাম মিনিমাম 15% ধরে চলে, মিনিমাম 15% হারে কোম্পানি সেলস করে যাচ্ছে, 15% হারে সেলস করে যাচ্ছে। তাহলে পরের লাইনে আসার জন্য আমরা অ্যান্ড ইউজ করি। তারপরে প্রফিটটাকে লিখবো, এখানে প্রফিট। প্রফিট গ্রোথ শুধু সেলস হলে তো হবে না, অনেক কোম্পানি দেখা যাচ্ছে বছরে 100 কোটি টাকা সেলস করছে কিন্তু প্রফিট করছে 5 কোটি টাকা, আর অনেক কোম্পানি দেখা যাচ্ছে বছরে 100 কোটি টাকা সেলস করছে, প্রফিট করছে 90 কোটি টাকা। তাহলে আমরা সেই কোম্পানিতে টাকা লাগাবো যে কোম্পানি প্রফিটটা বেশি করছে। সেলস যেমন করছে, অনেকে সেলস করছে প্রচুর কিন্তু প্রফিট কম করছে, অনেকে কম সেলস করে বেশি প্রফিট করছে। তাহলে সেলস এর সাথে প্রফিটটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। সেই জন্য টাকা লাগানোর আগে সেই কোম্পানিতে টাকা লাগাবো যে সেলস ও ভালো করছে, প্রফিটও ভালো করছে, এখানে আমরা মিনিমাম 15% ইউজ করতে পারি। এইবার এই দুটো তো হলো। এইবার আমাদের থেকে রিস্কটাকে মডিফাই করার জন্য আমরা এর আগে শিখেছিলাম যে মিড ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। লার্জ ক্যাপ কাকে বলা হয়, যে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন মিনিমাম 20,000 কোটি টাকার বেশি, সেটাকে আমরা লার্জ ক্যাপ বলে থাকি। লার্জ ক্যাপ লো রিস্ক লো প্রফিট, কম রিস্ক কম প্রফিট। মিড ক্যাপ, মিড ক্যাপ এমন একটা সেক্টর যেটা হচ্ছে হাই গ্রোথ। স্যার, লাস্ট ক্যাপটা একটু রিপিট করবেন স্যার, আপনার লার্জ ভয়েসটা ক্যাপ, একটু ক্র্যাক হলো। হ্যাঁ। হ্যাঁ লার্জ ক্যাপ তাকেই আমরা বলবো যার মার্কেট ক্যাপিটালাইজেশন, মার্কেট ক্যাপ মিনিমাম 20,000 কোটি টাকার বেশি। 20,000 কোটি টাকার বেশি যদি কোনো কোম্পানির মার্কেট ক্যাপ হয় তাকে আমরা লার্জ ক্যাপ বলবো। এবং এই সেক্টর গুলোকে, লার্জ ক্যাপ সেক্টরে কি হয় না, যেহেতু কোম্পানিটা অনেকটা বড়, তার মানে সে কিন্তু অনেক জার্নি করার পরে একটা ভালো জায়গায় এসছে এবং সেখানে কিন্তু রিস্কটা অনেক কম, প্রফিটটাও অনেক কম, মানে হাই হাই গ্রোথ নেই আর হাই হাই প্রফিটও নেই। লার্জ ক্যাপের ক্ষেত্রে মিনিমাম রিস্ক তোমার থাকবে, খুব কম রিস্ক থাকবে, আর প্রফিটটাও খুব কম হয়। এগুলো যারা একদমই রিস্ক নিতে চায় না তারা লার্জ ক্যাপটাকে সিলেক্ট করে। সেকেন্ড, মিড ক্যাপ। মিড ক্যাপটা হচ্ছে হাই গ্রোথ, অর্থাৎ যে কোম্পানিগুলো মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে যাওয়ার জন্য রেডি হচ্ছে, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য রেডি হচ্ছে, সেই গ্রুপের কোম্পানিগুলোকে স্পেসিফিকলি আমরা বলে থাকি মিড ক্যাপ। আর মিড ক্যাপের ক্ষেত্রে কি হয় না, এইখানে যার মার্কেট ক্যাপিটালাইজেশন মোটামুটি
20,000 কোটি টাকার নিচে আর 5,000 কোটি টাকা পর্যন্ত, 20,000 কোটি টাকার নিচে থেকে 5,000 কোটি টাকা পর্যন্ত তাকে আমরা বলে থাকি মিড ক্যাপ। এখানে রিস্ক মিনিমাম আর প্রফিট ভালো পাওয়া যায়। আর তারপরে আছে স্মল ক্যাপ, যার মার্কেট ক্যাপিটালাইজেশন মোটামুটি 5,000 কোটি টাকা কম। এগুলো হাই রিস্ক হাই প্রফিট। তা সেই জন্য আমরা কিন্তু যেহেতু ইনভেস্টমেন্ট করবো, আমরা তো হাই রিস্ক নেবো না। হাই রিস্ক নেবো না মানে আমরা কিন্তু স্মল ক্যাপ গুলোকে বাদ দেবো। তাহলে আমরা কি লিখবো, মার্কেট ক্যাপিটালাইজেশন মিনিমাম যেন 5,000 কোটি টাকার বেশি হয়, স্মল ক্যাপ যেন না হয়। স্মল ক্যাপ আমরা জানি হাই রিস্ক, কারণ আমরা হাই রিস্ক নেবো না, ইনভেস্টমেন্ট করবো যাতে আমরা টাকা লাগানোর পর শান্তিতে ঘুমাতে পারি বিছানাতে, এটা মাথায় রাখবো। চলো হলো। এরপর আমাদের কি আছে না, আমরা ডেপ টু ইকুইটি শিখেছিলাম। ডেপ টু ইকুইটি অর্থাৎ দেখো, একটা কোম্পানি গ্রোথ করে এবং কোম্পানি ধ্বংস হয়ে যায়, তার পিছনে একটা বড় কারণ থাকে দেনা। যার দেনা খুব বেশি না, এই বেশিরভাগ কোম্পানি তোমরা যদি অ্যানালাইসিস করে দেখো, বড় বড় কোম্পানি ধ্বংস হয়ে গেছে তার পিছনে দেনার জ্বালায়। তো দেনাটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। তাহলে আমরা এমন কোম্পানিতে টাকা লাগাবো না যে কোম্পানির যত টাকা অ্যাসেট আছে তত টাকা দেনা আছে, তাতে বেশি দেনা আছে, তাহলে আমাদের টাকা ডুবে যাবে। তাহলে আমরা কি লিখবো, ডেপ টু ইকুইটি লেস দেন মোটামুটি 50% বা লেস দেন 1 করতে পারি। তাহলে আমরা কি লিখবো, ডেপ টু ইকুইটি, ডেপ টু ইকুইটি লেস দেন 1, একের কম যেন হয়, একের জন্য কম হয়। যত কম, 0 হলে তো আমরা ভালো জানি তাহলে কোনো দেনা নেই, এন্ড লিখলাম। তারপরে আমরা কি লিখবো, এবার কোম্পানিটা তো স্ট্রাকচারটা বুঝলাম, কিন্তু আমরা কি লিখবো এবার কোম্পানিটার সেকেন্ড পার্টে আমরা কি লিখবো, আরও আরওসিই আরওই, রিটার্ন অন ইকুইটি, কোম্পানি পার ইকুইটি পিছু কত ইনকাম করছে। তার জন্য আমরা এর আগে শিখেছিলাম আরওসি আরওই শিখেছিলাম প্রথমবারে, তো ওইটা আমরা এখানে একটু ইউজ করবো, কারণ আমরা হাই গ্রোথ কোম্পানি চাইছি। তাই রিটার্ন অন ইকুইটি লিখবো, রিটার্ন অন ইকুইটি। এটাও মোটামুটি সবথেকে কম হলে আমি শিখেছিলাম 15% এর বেশি হয়, গ্রেটার দেন 15। আর এরপরে আমরা শিখেছিলাম কি, আরওসিই, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এটা শিখেছিলাম। তো আমরা এটাও লিখবো, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এটাও লিখলাম মোটামুটি গ্রেটার দেন যেন 15 হয়, 15 লিখলাম। এইবার আমরা একটা জিনিস কি শিখেছিলাম, আমরা আগের দিন তোমাদেরকে বলেছিলাম ক্লাসের শুরুতেই যে পিই রেশিও একটা কোম্পানির, এই যদি আমি একটুখানি দেখাই, আমার রিলায়েন্সের উদাহরণ দিয়েছিলাম, এটা বলেছিলাম যে এই যে কোম্পানি পিইটা দেখতে পাচ্ছ 22, মানে এই কোম্পানি থেকে 1 টাকা ইনকাম করার জন্য 22 টাকা ইনভেস্ট করতে হচ্ছে। তাহলে এই যে পিটা ভালো কি খারাপ কিভাবে বুঝবো, এই ইন্ডাস্ট্রি পি যেটা আছে, ইন্ডাস্ট্রি পি থেকে কম হলে তবেই কিন্তু এই পিটা আমাকে আমরা ভালো বলবো। অ্যাকচুয়াল এই ইন্ডাস্ট্রিতে মানে রিলায়েন্স যে ইন্ডাস্ট্রিতে বিলং করে, ইন্ডাস্ট্রিতে অনেকগুলো কোম্পানি আছে, সেই সমস্ত কোম্পানির টোটাল কোম্পানিকে আমরা যদি পি কে গড় করে ভাগ করে দেখি, তো অ্যাভারেজ পি বেরোচ্ছে 5.71, মানে 5 টাকা ইনভেস্টমেন্ট করলে অ্যাকচুয়ালি 1 টাকা ইনকাম করার জন্য 5 টাকা ইনভেস্টমেন্ট করা উচিত, কিন্তু এইখানে দেখতে পাচ্ছি রিলায়েন্সের ক্ষেত্রে 1 টাকা ইনকাম করার জন্য 22 টাকা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, তার মানে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এমন কোম্পানি চাইবো সেটা যেন স্টকের পি ইন্ডাস্ট্রি পি থেকে কম হয় বা সেম হয়। তাহলে এখানে আমরা একটা অন্য ক্রাইটেরিয়া দেব, প্রাইস টু আর্নিং রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও লেস দেন, কি লিখবো, লেস দেন দিব ইন্ডাস্ট্রি পি, ইন্ডাস্ট্রি পি লিখবো, গ্রেটার দেন ইন্ডাস্ট্রি পি হয়ে গেল, আর দরকার নেই, ইন্ডাস্ট্রি পি থেকে যেন কম হয়, কম হলে খুব ভালো হবে, এন্ড লিখলাম। এইবার আমরা যেন দেখি সেলস গ্রোথ, কোম্পানির কারেন্ট সেলস গ্রোথ যেন দেখি কোম্পানির অন্তত একটু আছে, কারেন্ট সেলস গ্রোথ যেন একটু আছে, মোটামুটি 15% হলে খুব ভালো হয়। তো সেটা আমরা চাইলে এখানে ইউজ করতে পারি, না ইউজ করলেও সমস্যা নেই, কারণ লাস্ট 5 ইয়ার্স দিয়েছে। তারপর আমরা সেলসটাকে ইউজ করি, সেলস গ্রোথ গ্রেটার দেন মিনিমাম 10% থাক, মিনিমাম 10% থাক। এইবার আমরা শিখেছিলাম কি, অপারেটিং প্রফিট মার্জিন, ওপিএম, ওপিএমটা খুব ইম্পর্টেন্ট আমরা দিয়েছিলাম। তাহলে এখানে আমরা ওপিএমটা লিখবো, ওপিএমটা যাতে প্রফিট মার্জিনটা বেশি থাকে, অর্থাৎ একটা কোম্পানিতে আমরা টাকা লাগালাম,
সেই কোম্পানির সেলস আর প্রফিট প্রায় সেলস আর সরি ফর দ্যাট এক্সপেন্সেস যদি সেম হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে, তাহলে ইনকাম হচ্ছে না। এবং সেলস 1 টাকা 100 টাকা সেলস করছে, খরচা হয়ে যাচ্ছে, এক্সপেন্স হয়ে যাচ্ছে 90 টাকা, সেখানেও লাভ হচ্ছে না। সেই জন্য মিনিমাম যেন অপারেটিং প্রফিট মার্জিন 20% হারে হয়, 20% হারে যেন হয়। এটা আমরা 20% নেবো না, 15% নেবো। তোমাদেরকে একটা কথা বলে থাকি, আমরা ওয়ার্ল্ডের সব থেকে বড় যদি কাউকে ইনভেস্টর বলে থাকি, সব থেকে সাকসেসফুল যদি কাউকে ইনভেস্টর বলে থাকি, সে হচ্ছে ওয়ারেন বাফেট। তাকে আমরা ওয়ারেন বাফেট বলি। ওয়ারেন বাফেটের মতে তুমি যদি কোনো কোম্পানি থেকে কনস্ট্যান্ট, ওয়ারেন বাফেট কত প্রফিট আশা করতো, কনস্ট্যান্ট যদি 18% সিএজিআর এ প্রফিট হতো উনি সেটাকে পছন্দ করতে, এবং উনি সেইভাবে প্রফিট করে এসেছে। মাত্র 18%, 18%টা কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রে অনেক কম না, অনেক বেশি। ব্যাংকের ক্ষেত্রে 18% কম হতে পারে, কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রে যদি চক্রবৃদ্ধি ব্যাপারটা কাজ থাকে, এখানে স্পিলিট ব্যাপারটা কাজ থাকে, অনেকগুলো ক্রাইটেরিয়া ফিল থাকে, সেই জন্য কিন্তু এখানে 18% পাওয়াটা কিন্তু অনেক বেশি। 18% সেলস প্রফিট করে কিন্তু আজ ওয়ার্ল্ডের বুকে রিলায়েন্স কোম্পানির থেকেও বড় টাকা কামিয়ে ফেলেছে এই শেয়ার মার্কেট থেকে। রিলায়েন্স কোম্পানির মালিকের না যত অ্যাসেট আছে তার থেকে অনেক বেশি অ্যাসেট আছে ওয়ারেন বাফেটের। তার মানে প্রফিটটা যদি কনস্ট্যান্ট হয়, যদি কমও হয়, তারপরেও কিন্তু তুমি খুব তাড়াতাড়ি লাখ টাকাকে কোটি টাকাতে নিয়ে যেতে পারো। সেই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যেন এটা না যে প্রতি বছরে টাকা ডবল হবে, এই চিন্তা ভাবনা যেন আমাদের না থাকে। শুরুতে আমাদের কম প্রফিট হোক, যেন কনস্ট্যান্ট আমরা প্রফিট করতে পারি। কনস্ট্যান্ট প্রফিট করলে তোমাদেরকে আমি লামসামে আগের দিনই দেখিয়েছিলাম অনেক বড় ওয়েলথ ক্রিয়েট করা যায়। তাহলে এইটুকু হলো, এইটুকু দেওয়ার পর আমরা কি করব, রান দিস কোয়ারি। তোমরা চাইলে একটু ফটো তুলে নিতে পারো, বা এটা তো আমি রেকর্ডিং করছি দিয়ে দেবো, সমস্যা নেই, স্ক্রিনশট মেরে নিতে পারো, রেকর্ডিং করছি দিয়ে দেবো। রান দিস কোয়ারি করলাম। রান দিস কোয়ারি করার পর কটা কোম্পানি চলে এলো, মাত্র 24টা কোম্পানি চলে এলো। এই 24টা কোম্পানির মধ্যে প্রতিটা কোম্পানির মধ্যে আমরা ডিটেলস অ্যানালাইসিস করব। কি কি অ্যানালাইসিস করবো আমরা শিখেছি, ফান্ডামেন্টালের মধ্যে যা যা দেখতে হয় দেখবো, এই কি কি প্রোডাক্ট আছে সেটা দেখবো, সেই প্রোডাক্টটা ফিউচারে চলবে কিনা সেটা দেখবো, সাথে সাথে ম্যানেজমেন্ট কারা কারা আছে, ভালো ম্যানেজমেন্ট আছে কিনা দেখবো। এর 2026-এ টাকা লাগাচ্ছে, 2027 পর্যন্ত এর অর্ডার বুক কত বড় আছে, অর্ডার বুক মানে কোম্পানির কাছে কত অর্ডার অলরেডি আছে, সেটাকে আমাদেরকে ফলো আপ করতে হবে। কোম্পানি ব্যালেন্স শিটটা ঠিকঠাক রিড করতে হবে। এই সমস্ত ক্রাইটেরিয়া গুলো ফিল করার পর সাথে সাথে তোমরা চাইলে স্টকে আরো পিজিওয়াই সেটাও চেক করতে পারো। এই কয়েকটা পার্ট দেখার পর তোমরা চোখ বন্ধ করে চাইলে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারো। তো এই একটা ক্রাইটেরিয়া গেল। এবার আমি যদি একটা অন্য ক্রাইটেরিয়া ইউজ করতে পারি, এটা তো একটা দেখালাম তোমাদেরকে। তুমি তো এখানে ফ্লেক্সিবিলিটি আছে, তুমি তোমার মতো করেই করতে পারো, তুমি তোমার মতো করেই করতে পারো। আমি যদি একটা অন্য ক্রাইটেরিয়া তোমাদেরকে দেখাই, উদাহরণ হিসেবে, এক সেকেন্ড দেখো, আমরা এমন স্টক চাইছি, এখন মনে করো মার্কেট অনেক পড়েছে, আমরা এমন স্টক চাইছি যে স্টক হচ্ছে কি মোটামুটি 50% মতো পড়ে গেছে, যেখানে আমরা টাকা লাগাতে চাইছি 50% পড়ে গেছে, অর্থাৎ হাই থেকে প্রায় 50% ডাউনে চলছে। আমরা এমন স্টক চাইছি হয়তো, আমি তোমাদেরকে বোঝাবো ব্যাপার ডিটেলসটা। তাহলে আমরা এখানে লিখবো ডাউন ফ্রম 52 উইক হাই, ডাউন ফ্রম 52 উইক হাই লিখলাম। এরপরে অ্যান্ড লিখবো, অ্যান্ড কি লিখবো, এবার আমরা কি লিখবো দেখো, এটা জিনিসটা তোমরা বোঝার চেষ্টা করো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যে দেখো, প্রথমত স্টকটা হাই থেকে 50% পড়ে গেছে, নিচে চলে এসছে, অনেকটা সস্তা হয়ে গেছে। কিন্তু আরো একটা ইম্পর্টেন্ট পার্ট কি আছে, ওই সস্তার সময় যাতে বস্তাটা ভর্তি করছে মালিক পক্ষ, অর্থাৎ প্রোমোটার হোল্ডিং, প্রোমোটার মালিক, যখনই স্টকটা কোনো নিউজের জন্য নিচে পড়ে গেছে তখন কারা বাই করছে, যদি দেখি মালিক পক্ষ বাই করছে, তার মানে কিন্তু এইখানে তোমাদের চান্স খুব বেশি আছে এই স্টকটা হাই প্রফিট দিতে পারে। অর্থাৎ কি, যখনই তোমরা দেখবে যে কোনো কোম্পানি প্রোমোটার স্টক প্রাইস অনেক পড়ে গেছে, মানে 52 হাই থেকে, অর্থাৎ 1000 টাকা স্টক, 1000 টাকা গেছিল, সেখান থেকে আজকে 500 টাকায় চলছে, আজকে স্টকটার দাম 500 টাকায় চলে এসেছে, সেটাকে আমরা এটা বলছি, সেটাকে আমরা এটা বলছি যে ডাউন ফ্রম 52 হাই, সরি ফর ডাউন ফ্রম 52 হাই 50 করবো, সরি 50% করবো, এটাকে 50%, সরি এটা আমার ভুল হলো, কত পার্সেন্ট, আচ্ছা 50% করলাম। এটা পার্সেন্টেজও আমরা ইউজ করতে পারি। এই পরেরটাতে আমরা আসবো, এক সেকেন্ড, এন্ড লিখলে, আচ্ছা এবার এই যখন 50% স্টকটা পড়ে গেছে, 1000 টাকার দামে স্টক যখন 500 টাকায় চলে এসছে, সেটা তো সস্তা। কিন্তু সস্তা কিভাবে বুঝবো, অনেক সময় স্টক নিজের দুর্বলতার জন্য পড়ে যায়, অনেক ব্যবসা ভালো না হলে স্টক পড়ে যায়। কিন্তু একটা কথা মাথায় রাখো, যখন স্টক দেখবে খবরের জন্য পড়ে গেছে বা মার্কেটের জন্য পড়ে গেছে, তখন কিন্তু স্টকটার কোনো দুর্বলতা নেই, স্টকটা অটোমেটিক্যালি সবাই পড়ছে তাই পড়েছে।
সেই সময় যদি দেখো যে মালিক পক্ষ বাই করছে, অর্থাৎ স্টকটা যখন 1000 টাকার দামের স্টক যখন 500 টাকায় চলে এসেছে, তখন যদি স্বয়ং মালিক বাই করে, তার মানে হচ্ছে কি এই স্টকের মধ্যে টুইস্ট আছে। কারণ এই স্টকটার মধ্যে পসিবিলিটি আছে স্টকটার হাই রিটার্ন দেওয়ার। সেই জন্য না মালিক সস্তায় পাচ্ছে, মালিক বাই করছে। এই জন্য আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে দেখতে হবে চেঞ্জিং প্রমোটার হোল্ডিং, মোটামুটি যেন মালিক পক্ষ যেন প্রমোটার হোল্ডিংটা বাড়ায়। তাহলে আমরা এখানে কি লিখবো, চেঞ্জিং প্রমোটার হোল্ডিং মোটামুটি 2%ই হোক, 2%ই হোক, বেশি দরকার নেই। 2% নিচে আমরা মনে করি এটা 1% রাখতে হবে। অর্থাৎ যখনই সস্তায় পেয়েছে মালিক মালটাকে তুলে নিয়েছে। দেখো মালিক কখন তোলে, যখন বাস্তবে সস্তা হয় না, যখন বাস্তবে সত্যিকারের সস্তা হয়। সস্তা সবসময় কিন্তু, সস্তা জিনিস সবসময় ভালো হয় না, কিন্তু স্বয়ং মালিক, যে কোম্পানির মালিক, যে কোম্পানিটা চালাচ্ছে, সে যখন সস্তার সময় কিনে নিচ্ছে, তার মানে কিন্তু কোম্পানির মধ্যে গ্রোথ পসিবিলিটি হাই আছে। শুধুমাত্র মার্কেটের জন্য স্টকটার প্রাইস পড়ে গেছে, সেই ফায়দাটা মালিক নিচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো প্রমোটার হোল্ডিং বাই হচ্ছে। তাহলে আমরা এখানে এটা দিলাম, এন্ড দিলাম। এবার আমরা মোটামুটি কি করতে পারি, এবার আমরা মোটামুটি করতে পারি যে সেই কোম্পানি যেন প্রফিট গ্রোথটা ঠিকঠাক থাকে, প্রফিট গ্রোথটা যেন ঠিকঠাক থাকে। তাহলে এখানে লিখবো প্রফিট গ্রোথ মিনিমাম যেন 15% থাকে, গ্রেটার দেন 15% দিলাম। এবার আমরা 15% দিলাম, এর সাথে আমরা কি দিয়েছিলাম, সেলস, সেলস গ্রোথ যেন এটাও যেন 15% থাকে। এইটুকু দেওয়ার পর আমরা রান দিস কোয়ারি করলাম। তাহলে আমি আমার মতো একটা মডিফাই করলাম, কি করলাম, আমরা এরকম এমন স্টক চাইলাম যে স্টকটা অলরেডি, এক সেকেন্ড, অলরেডি মনে করে নাও, একটু ড্র করবো, মনে করো স্টকটা এইভাবে এখানে ছিল, এবার যেতে 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 এতটা চলে গেছে, কিন্তু মার্কেটে যেহেতু খারাপ খবর এসেছিল, সেই জন্য স্টকটা আবার এই জায়গাটা চলে এসেছে। এই জায়গাটা যখন চলে এসেছে, 500 টাকা থেকে যখন স্টকটা 1000 টাকায় গেছে, 1000 টাকা থেকে যখন স্টকটা আবার 500 টাকার কাছাকাছি চলে এসছে, 500 টাকার কাছাকাছি নয়, মনে করো 600 টাকায় কাছাকাছি চলে এসছে, 600 টাকায় চলে এসছে। এই সময় দেখা যাচ্ছে 600 টাকায় তো 50% হবে না, মোটামুটি 500 টাকায় হতে হবে। 500 টাকায় চলে এসছে, এই লেভেলে যখন মার্কেট স্টকটা উপরে উঠলো, ফের নিচে পড়লো 500 টাকা পর্যন্ত, কিন্তু 500 টাকা পর্যন্ত যখনই পড়েছে, এই লেভেলে কারা করছে, মালিক পক্ষ বাই করছে। তাহলে মালিক পক্ষ যখন বাই করছে, তার মানেটা কি, অবশ্যই স্টকটা ভালো এবং স্টকটা বাস্তবে সস্তা হয়ে গেছে। স্টকের কোনো দোষ নেই, দোষ হচ্ছে কি মার্কেটের। এই মনে করো ট্রাম্প কোনো নিউজ করে দিয়েছে, চায়না থেকে কোনো খারাপ খবর এসেছে, কোনো যুদ্ধ বেঁধে গেছে, সেই সমস্ত কারণের জন্য একটা ভালো স্টক অনেক সময় দেখা যায় 500 টাকা থেকে স্টক, 1000 টাকার স্টক অনেক সময় দিয়ে সেই 500 টাকায় চলে আসে। আর যখনই 500 টাকায় চলে আসে, তখন কি করছে, বুদ্ধিমান লোক, মার্কেটের সব থেকে বুদ্ধিমান লোককে, সেই কোম্পানির মালিক, সব থেকে বুদ্ধিমান লোক সেই কোম্পানির মালিক, স্বয়ং সেই কোম্পানির মালিক যদি এই লেভেলে ফের বাই করে, তার মানে এখানে 80% চান্স স্টকটা আবার 1000 টাকায় চলে যেতে পারে। এই ক্রাইটেরিয়া সেটাই বলছে। তার মানে 52 হাই থেকে নিচে পড়েছে, প্রমোটার এখানে বাই করেছে। সাথে সাথে স্টকটার, আমরা ভালো স্টক কিভাবে বুঝি, যে স্টকটার সেলস ভালো হচ্ছে কনস্ট্যান্ট, প্রফিটও ভালো হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই ক্রাইটেরিয়াটুকু দিলাম। এই ক্রাইটেরিয়াটুকু দেওয়ার পর আমরা রান দিস কোয়ারি করতে পারি। রান দিস কোয়ারি করলে যে 13টা স্টক চলে এলো, এই 13টা স্টকের মধ্যে তোমরা ডিপলি অ্যানালাইসিস করবে। ডিপলি অ্যানালাইসিস করার পরে এর মধ্যে তোমরা প্ল্যানিং করতে পারো, এবং এই 13টা কোম্পানির স্টক তুমি তোমার ওয়াচ লিস্টে একবার রেখে দাও টেস্ট করার জন্য। এই 13টা কোম্পানির স্টক একটু অ্যানালাইসিস করার পর টেস্ট করার জন্য তুমি তোমার ওয়াচ লিস্টে রেখে দাও। দিয়ে দেখো এই 13টা কোম্পানির মধ্যে খুব তাড়াতাড়ি কয়েকটা কোম্পানি রকেট হয়ে যেতে পারে, তোমাদের প্রুফও সামনে এসে যাবে। তো এইভাবে তুমি তোমার মনে করে মনের মতো স্ক্রিন ক্রিয়েশন এখান থেকে করতে পারো, যেভাবে চাও, যেমন চাও তেমন স্ক্রিন ক্রিয়েশন এখানে করতে পারো। এটা আমরা অলরেডি আগে শিখেছিলাম। এটুকু কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, নাহলে পরের পার্টে আমরা যাবো। আচ্ছা, চলো। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি প্রমোটার কিনছে কি করে বুঝবো? আচ্ছা, এইবার আমি তোমাকে দেখাই। মনে করেন আমি রান দিস কোয়ারি করলাম, এখানে রান দিস কোয়ারি করেছি, আমি মনে করলাম এই একটা স্টকে যাচ্ছে, স্টকটাতে ক্লিক করলাম। আমরা দেখেছিলাম ইনভেস্টার, ইনভেস্টার একটা জায়গা দেখতে পাচ্ছ, যেখানে ইনভেস্টার দেখতে পাচ্ছ, এটা ইনভেস্টার বলে। এখানে গিয়ে দেখো, দেখো প্রমোটার হোল্ডিং এখানে ইনক্রিজ হয়েছে কিনা। আমরা যদি দেখি প্রমোটার হোল্ডিং এখানে ইনক্রিজ হয়েছে কিনা, আমাদেরকে দেখতে হবে মার্চ, এপ্রিল, মে। আচ্ছা, এখনো পর্যন্ত আসেনি, রেজাল্ট এখানে আসেনি। এই জায়গাটা তোমাদেরকে দেখতে হবে যে প্রমোটার হোল্ডিং এখানে ইনক্রিজ হলো কিনা। 74.32, 74.32ই আছে।
39 থেকে কমে গেছে। তো এখানে আমরা কি দেখলাম, দেখো এখানে দেখলাম যেগুলো আমরা দেখিয়ে দিলাম 1% অন্তত আপ ডাউন হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি দেখলাম, এই ক্ষেত্রে দেখলাম যে প্রোমোটার হোল্ডিং কমে গেছে, 1%-এর কাছাকাছি কমে গেছে। তার মানে এই স্টকটাতে কিন্তু আমরা টাকা লাগাবো না। ফের অন্য স্টকে দেখবো, এই যে স্টকের লিস্ট এসছে, এই লিস্টের মধ্যে যাদের কমেছে তারাও আছে, যাদের বেড়েছে তারাও আছে। আমরা যদি একটা অন্য কোম্পানি দেখি, ফের এখানে গেলাম, ফের ইনভেস্টরে গেলাম, ইনভেস্টরে গিয়ে এখানে কি দেখছি, এখানে দেখতে পাচ্ছি যে যদি দেখি 65.67, 65.67, 65.68, এখানে সামান্য বেড়েছে। এই সামান্য বাড়াটাকেও আমরা প্রাধান্য দিই, সামান্য বেড়েছে, কিন্তু এখানে 1%ও হয়নি, 1%ও বাড়েনি, সামান্য বেড়েছে। মানে এখানে সামান্য বেড়েছে মানেই কিন্তু ভালো, এটা মাথায় রাখতে হবে। আরো আমরা যদি দেখি অন্য কোনো একটা কোম্পানিতে দেখি, ফোর্স মোটরে দেখি, এখানে দেখো 61.63, 61.63 যেটা ছিল সেটা আছে, কিন্তু কোথায় বেড়েছে এখানে তো দেখালো না। স্টকটা এলো কিন্তু এখানে কোনো বাড়েনি। চলো অন্যটাতে যাই। হিন্দুস্তান কপার, এখানে দেখো, এখানে এখানে যা ছিল তাই আছে, কিন্তু এখানে কোনো বাড়েনি। এখানে এটা ইয়ার টু ইয়ার দিল কেন, সবার তো দেখানো, সবার তো চেঞ্জিং থাকা উচিত ছিল, এটা কেন দিল না? আচ্ছা, এই ক্ষেত্রে দেখো কমে গেছে, এই ক্ষেত্রে কমে গেছে, 13 থেকে কমে গেছে, মানে এখানে আমরা টাকা লাগাবো না। এনএমডিসি তে গিয়ে দেখলাম, এখানে গেলাম, এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রেও সেম টু সেম আছে, এই ক্ষেত্রেও সেম টু সেম আছে। তাহলে আমরা কি দেখবো, আমরা এটাই মাথায় রাখবো, যদি বা কোনো জায়গা দেখি প্রোমোটার হোল্ডিং বাড়ছে, স্টক পড়েছে কিন্তু প্রোমোটার হোল্ডিং বেড়েছে, সেই সময় বেড়েছে, তার মানে সেই স্টকটাতে কিন্তু তোমার জন্য গোল্ডেন অপরচুনিটি। চলো এইবার আমরা মোটামুটি একটা আইডিয়া করলাম। এবার যদি তোমাদের কাছে লিস্ট থাকে, লিস্ট মানে এর আগের দিন তোমাদেরকে আমরা বের করতে বলেছিলাম যে পিজিওয়াই রেশিও, যদি কারোর খাতায় লিস্ট করা থাকে একবার করে স্ক্রিনশট ফটো তুলে একবার শেয়ার করো। আমি তার মধ্যে দিয়ে কয়েকটা স্টক নিয়ে একটু তোমাদের আলোচনা করব, যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে আমরা স্টকটা ডিটেলস দেখবো। পিজিওয়াই রেশিও একের কম বেরিয়ে গেছে মানে যে ভালো স্টক তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ওটা দেখার পর আরো কি অ্যানালাইসিস আমরা করবো, অর্থাৎ পিজিওয়াই রেশিও যখন একের কম হচ্ছে তার মানে সেটা ভালো স্টক, কিন্তু ভালো, খুব ভালো কিনা সেটা আমাদেরকে আগে চেক করতে হবে। খুব ভালো হলে তবে টাকা লাগাবো। তাহলে গ্রুপে সবাই যাদের যাদের হোমওয়ার্ক কমপ্লিট হয়েছিল তারা টপ টপ করে পাঠিয়ে দাও। 30 সেকেন্ড সময় দিচ্ছি বা 1 মিনিট সময় নাও, সবাই পাঠিয়ে দাও, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। যাদের যাদের হোমওয়ার্ক হয়ে গেছে সবাই পাঠিয়ে দাও। চলো, শুভ্রা, কৌশিক, দুজনের হয়েছে, শুভ্রা কৌশিক। সুদীপ্তা, না আমি তো এরকম বলিনি, আমি বলেছিলাম যে একটা করেছো, দুটো করেছো, বাট আমি বলেছিলাম যে খাতায় করে দেখাতে, যেটা তোমার দেখতে পাচ্ছ উপরে দিয়েছিল, যেমন শুভ্রা দিয়েছে, কৌশিক দিয়েছে। আচ্ছা, নেহা পিডিএফ দিয়েছে। আচ্ছা, চলো, খুব ভালো কাজ হয়েছে। Yes. তারপরে তারপরে আর কারোর কোনো রেসপন্স নেই, তারপরে আর কারোর কোনো রেসপন্স নেই। এবার তোমাদেরকে আমি একটা স্যার কথা, আমি পাঠাচ্ছি, আমি পাঠাচ্ছি, আমার একটু স্যার টাইম আমিও লাগবে, পাঠাচ্ছি আমার স্যার। নোটপ্যাডে, আর ঠিক আছে, নোটপ্যাডে সব লেখা তো স্যার, আমি পাঠাচ্ছি। চলো 1-2 মিনিট সময় দিচ্ছি, সবাই ট্রাই পাঠাও, তাহলে সুবিধা হবে। স্যার বলছি আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করেছিলাম, ওই শেষে ওই আর নিচ্ছিল না স্যার কোম্পানিগুলো। আচ্ছা, আর নিচ্ছিল না? না স্যার ওটা আর হচ্ছিল না, মানে আমি ওই দিনেই বসে বসে করছিলাম, কি আমি আপনাকে মেসেজ করেছি স্যার, ওই 40টা মতো বের করতে পেরেছি স্যার, আর শেষে 10টা মানে ওই মেশিনটাই কাজ করছে না। আচ্ছা চলো, সমস্যা নেই। যদি কাজ না করে কি করবে না, তোমার ফোনটাকে একবার অফ করে অন করবে। অনেক সময় প্রচুর সার্চ হয়ে যায় না, বা তুমি চাইলে কুকিজ গুলো ডিলিট করে দিতে পারো, বা হিস্ট্রি অনেক থাকে তোমার ক্রম ব্রাউজারে, হিস্ট্রি ডিলিট করে দিলেও হয়ে যায়, সমস্যা নেই। যেটা করেছো অনেকটাই করেছো। স্যার আমি একটু বলছি স্যার, আমার 20টা বার করতে পেরেছি, মানে টোটাল 50টা হয়নি স্যার, আমি 20টা বার করতে পেরেছি, ওটাই পাঠিয়ে দিয়েছি আপনাকে পুরোটা। আচ্ছা,
চলো, আচ্ছা, সবাই একটা একটা করে স্টক আমি তুলে দেখাবো, তার বিষয়ে ডিটেলস অ্যানালাইসিস করব। আচ্ছা, বাকি আরো 1-2 মিনিট সময় দিই, বাকি যারা চাইছো পাঠাও। আমাদের পেড ব্যাচ যেগুলো আছে সেগুলোতে কিন্তু কোনোদিন দেখিনি যে একটা ছেলে 1 মিনিট লেট করেছে। ফ্রি ব্যাচ গুলোতে দেখি 100টা ছেলে থাকলে কোনো সময় 20টা জয়েন করে, কোনোটা 30টা জয়েন করে। আমি ওই জন্য মেসেজ করতে বললাম, প্রায় 20 জনের কাছে যদি মেসেজ করে যে ক্লাস করবে, বাট হাফ ছেলের পাত্তা নেই, জানি না কেন। তো পেড ব্যাচ গুলো না ঠিকঠাক হয়, মানে পেড ব্যাচ গুলো মানুষের কাছে টাকা নিলে, টাকা নিয়ে যখন শেখায় সেটাতে মজা বেশি লাগে, কারণ আমারও মজা লাগে, তাদেরও মজা লাগে। আর যখন ফ্রিতে শেখায় তাদেরও মজা লাগে না, আর আমারও মজা লাগে না, কারণ তারা বেশি জয়েন্ট হয় না, জানি না কেন। সঞ্জয় বাবু কিছু বলবে? সঞ্জয় বিশ্বাস, বলো। আনমিউট করে বলো কিছু বলতে চাইলে। চলো, আর কেউ পাঠিয়েছি কিনা। আচ্ছা, 1 2, আচ্ছা, সবাই একটা একটা করে স্টক নেব। প্রথমে শুভ্রা পাঠিয়েছে, এই একটা স্টক, একের কমে কি আছে, টাটা স্টিল। টাটা স্টিল আছে, কোল ইন্ডিয়া আছে, একের কমে আছে। তারপর যদি আমরা দেখি, এসবিআই আছে, তারপরে আছে ভারতী এয়ারটেল আছে, একের কমে অনেকগুলো আছে, সান ফার্মা আছে। আচ্ছা, এলআইসিটা আছে, এলআইসিটা অনেক কম দেখাচ্ছে, এলআইসিটা দেখি। আচ্ছা, এবার নরমালি আমরা যদি দেখি, এবার আমরা কি করব, আমরা নেক্সট স্টেপে চলে যাব স্টকটা ডিটেলস বোঝার জন্য। আচ্ছা শুভ্রা, তোমার যদি এর মধ্যে কোনো একটা স্টক মনে হয় তুমি যেটা সম্বন্ধে জানতে চাইছো এই লিস্টের মধ্যে, তার অ্যানালাইসিস করবো, তুমি সেটা বলতে পারো। স্যার মারুতি সুজুকিটা একটু দেখবেন। ওকে, ওর পিজিওয়াই এসে কত আছে? মারুতি, মারুতি, আচ্ছা তোমার লিস্টে মারুতি আছে কি? মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা, আচ্ছা, মারুতি সুজুকি, চলো। যদি আমরা বেসিক দেখি, বেসিকের মধ্যে যেটা আমরা দেখি মোটামুটি কোম্পানির নেট প্রফিট, কনস্ট্যান্ট ব্যাপারটা নেই, মানে এটা অ্যাভারেজ চলে এসেছে, যে গ্রোথটা হাই গ্রোথ নেই, মারুতির হাই গ্রোথ ব্যাপারটা নেই বর্তমানে। আর ইপিএসটাও দেখো লাস্ট 3টে কোয়ার্টার আমি যদি দেখি, মানে সেই ঠিকঠাক মনোগত না। মানে এগুলো কি হয় না, এই যে কোম্পানিটা আমরা বলছি কোয়ার্টারলি রেজাল্ট অনুযায়ী যেটা বলতে পারি, এটা মিডিয়াম গ্রোথ, মানে যেটা আমরা লার্জ ক্যাপের মধ্যে বলি, লার্জ ক্যাপের মধ্যে একটা কোম্পানি যেখানে রিস্ক অনেক কম আছে, প্রফিট মিডিয়াম মিনিমাম পাওয়া যেতে পারে। তারপরে যদি আমরা যাই এখানে, এখানে গিয়ে দেখি অ্যাসেটটা যেটা আমাদের প্রয়োজন আছে, অ্যাসেটটা ইনক্রিজ হয়েছে অবশ্যই, লার্জ ক্যাপ কোম্পানি অ্যাসেট ইনক্রিজ হয়েছে, বরিং খুব বেশি নেই। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যদি ইনভেস্টরে যাই, ইনভেস্টরে গিয়ে যদি দেখি, একটা প্লাস পয়েন্ট আছে, খুব বড় প্লাস পয়েন্ট আছে, যেটা হচ্ছে কি প্রোমোটার এখানে মালটাকে অ্যাড করিয়েছে, যেটা খুব বড় প্লাস পয়েন্ট। এইটার বেসিসে আমরা চাইলে এখানে ইনভেস্টমেন্টটা প্ল্যানিং করতে পারি, প্রোমোটার অনেকটা ইনক্রিজ করেছে। দ্বিতীয়ত যদি আমরা দেখি, এখানে এফআইএস একটু ডিক্রিজ করেছে, ডিআইএস সেটাকে তুলে নিয়েছে, তার মানে এখানে সমস্যা খুব বেশি নেই, স্টকটার মধ্যে প্রোমোটার হোল্ডিং ইনক্রিজ হয়েছে, ডিআইএস হোল্ডিং ইনক্রিজ হয়েছে, এফআইএস সামান্য বিক্রি করেছে। তো ওভারঅল যদি আমরা দেখি 22% থেকে 24%, এখানে 1% এইলো কোথায় মালটা, বিক্রিটা কে করলো? আচ্ছা, কার কাছ থেকে বিক্রিটা হয়েছে? আচ্ছা, 58% থেকে 58.53% হয়ে গেল, আর এ 22.84 থেকে 24 পয়েন্ট হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এখান থেকে গেছে, 14 থেকে কমেছে। আচ্ছা ঠিক আছে, চলো সমস্যা নেই। তাহলে আমরা যদি দেখি ওভারঅল এর সব থেকে বড় ইম্পর্টেন্ট পার্ট যেটা প্রোমোটার হোল্ডিং,
প্রোমোটারটা দেখো ইনক্রিজ হয়েছে, যেটা কোম্পানির জন্য খুব পজিটিভ একটা। ওভারঅল এটাকে আমরা যদি দেখি বর্তমান যা কন্ডিশন, এবার আমাদেরকে নেক্সট কি দেখার আছে। ফান্ডামেন্টাল যেটা দেখলাম, কোম্পানি স্টেবল কোম্পানি, হাই প্রফিটের আশা আমরা করবো না মোটামুটি, আর রিস্ক তো তেমন নেই, খুব কম রিস্ক, হাই প্রফিট, কিন্তু এন্ট্রি পয়েন্টটা পারফেক্ট হতে হবে। রাইট টাইম, রাইট স্টক, রাইট ইনভেস্টমেন্ট যেটা আমরা শিখেছিলাম, এন্ট্রি পয়েন্টটা রাইট কিনা যদি আমরা চার্টে গিয়ে দেখি, এন্ট্রি পয়েন্টটা অবশ্যই রাইট, কারণ স্টকটা অনেকটা পড়েও গেছে, স্টকটা অনেকটা পড়েও গেছে, তো এন্ট্রি পয়েন্টটাও আমরা রাইট বললে বলতে পারি। নেক্সট কি দেখার আছে, এটা মারুতি ইভি সেক্টরে কাজ করছে কিনা, এটা মাথায় রাখতে হবে। যদি মারুতি এবার ইভি সেক্টরে কাজ করে, তাহলেই আমরা মারুতিটাকে বাই করতে পারি। সেটাকে তোমাকে অনলাইন সার্চ করতে হবে মারুতি ইভি সেক্টরে কোনো প্ল্যানিং করছে কিনা, এবং অর্ডার বুকটা একবার মারুতি অর্ডার বুক যদি সার্চ করো, বুঝতে পেরে যাবে বর্তমানে অর্ডার বুকটা আগের তুলনায় কতটা হয়েছে। এবং সেকেন্ড কি দেখবে, সেকেন্ড কোম্পানির ইভি সেক্টরের জন্য কাজ করছে কিনা, এই দুটো ফলো আপ করবে। করার পরে চোখ বন্ধ করে চাইলে বাই করতে পারো, লেভেলটা ভালো আছে। কিন্তু তার আগে তোমাদেরকে ওইগুলো দেখে নিতে হবে যেগুলো বললাম, ওগুলো একবার তোমাদেরকে দেখে নিতে হবে মারুতি ইভি সেক্টরে কাজ করছে কিনা। যদি ইভি সেক্টরে কাজ করে তাহলে ওয়েল অ্যান্ড গুড, এবং লেভেলটাও ভালো আছে, ভালো লেভেলে তুমি কিনতে পারছো, সাথে সাথে এই লেভেলে মালিক পক্ষও বাই করেছে, যেটা খুব ভালো পয়েন্ট। বুঝতে পারলে শুভ্রা, বুঝতে পারলে? আচ্ছা স্যার বলছে আমি সেন্ড করে দিয়েছি। আচ্ছা, এবার সেকেন্ড কৌশিক। কৌশিক, এই লিস্টের মধ্যে তোমার কি কোনো চয়েস আছে, কোনো একটা নিয়ে আলোচনা করবো নাকি আমি যে কোনো একটা তুলে নেব? না স্যার, এলআইসিটা নিয়ে একটু যদি বলতেন, মানে এত কম কেন এলআইসি? আচ্ছা, এলআইসিটা চলো। আচ্ছা, এলআইসি প্রাইস এখানে তুমি দেখতে পাচ্ছ 600 হাই মেরেছিল, কিন্তু কয়েকদিন আগে আমরা এলআইসির প্রাইস দেখছিলাম প্রায় 1000 টাকার কাছে ছিল, 1000-এর উপরে চলে গেছিল মনে হচ্ছে। এটাকে স্টকটাকে স্প্লিট করা হয়েছে প্রথমত। আর চলো, ওটা তো আমাদের বোঝার দরকার নেই, বর্তমানে যে লেভেলে আছে সেটাতে নিয়ে আমার আলোচনা করার আছে। আমরা যদি কোয়ার্টারের রেজাল্টে যাই, দেখো রেজাল্ট কিন্তু কোম্পানির লাস্ট কোয়ার্টারে খুব ভালো করেছে। আর্নিং পার শেয়ারও দেখো, ইপিএসও খুব ভালো, দেখো 25 থেকে 27, আর 13,000 থেকে 14,000-এ চলে গেছে। এটা দুটো প্লাস পয়েন্ট আমরা দেখলাম। পরেরটাতে আসবো, ব্যালেন্স শিটে আসবো। ব্যালেন্স শিটে যদি আমরা এসে দেখি, দেনা খুব বেশি বাড়ে না, হালকা একটু বেড়েছে। ইকুইটি ক্যাপিটাল কিন্তু কোম্পানি যেমন ছিল তেমন আছে, এটা একটা খুব বড় প্লাস পয়েন্ট। এলআইসি দেখো 2022 থেকে ইকুইটি ক্যাপিটাল কিন্তু স্টেবল আছে, কোম্পানি নিজের শেয়ার বিক্রি করছে না, প্লাস পয়েন্ট গেল। অ্যাসেট অবশ্যই ইনক্রিজ হয়েছে, 3,14,000 কোটি টাকা থেকে বেড়ে 3,25,000 কোটি টাকা হয়ে গেছে। ইনভেস্টরে যদি আমরা যাই, ইনভেস্টরে যদি গিয়ে দেখি, মালিকের কাছে যেটা ছিল সেটা আছে, এক টুকরো বিক্রি করেনি, লাস্ট 6 বছর 3 বছর হচ্ছে 1 টাকাও শেয়ার বিক্রি করেনি। এফআইএস যদি দেখি, এফআইএস তুলেছে, ডিআইএস একটুখানি বিক্রি করেছে। এবং ওভারঅলটা কি হয়েছে একটু বোঝো, এখানে একটুখানি টুইস্ট আছে, একটা বোঝার আছে। প্রথমত প্রমোটার বেস্ট, প্রমোটার ঠিক আছে, যেটা ছিল সেটা আছে। এখানে খেয়াল করে দেখো, 20.36 থেকে বেড়ে 21.39 হয়েছে। তার মানে আনুমানিক যদি আমরা ধরে চলি 1.03। আর এ যেটাকে বিক্রি করেছে 21.81 থেকে কমে আর একটু কমে, এ যতটা বিক্রি করে ততটা কিন্তু, এ যতটা কিনেছে ততটাই বিক্রি করেন, কিন্তু পাবলিকের কাছ থেকে কিন্তু সেটাকে কিনে নিয়েছে, মানে পাবলিকের কাছ থেকে ও মালটা কিন্তু এক্সপার্টের কাছে চলে গেছে। এক্সপার্টটাকে এখানে হচ্ছে কে, এফআইএস। এফআইএস কিন্তু অনেকটা বেশি কিনে ফেলেছে। তার মানে কিন্তু আমরা দেখলাম তিনজনের মধ্যে আদান প্রদান যাই হলো কিনা, আবার পাবলিকের কাছ থেকে মালটাও এক্সপার্ট কিনে নিল। তার মানে এটা একটা বড় পজিটিভ পয়েন্ট ইনভেস্টরের ক্ষেত্রে। আমি আগে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এই লাইনের যদি কাউকে বলে থাকি শেয়ার, এক সেকেন্ড, আমরা তিনজনকে মেন প্রাধান্য দিই, তিনজনকে। এই তিনজন যদি মাইনাস করে এরা, এদের মধ্যে যদি প্লাস হয় তার মানে খারাপ, বাট যদি এরা মাইনাস করে এদের মালটা যদি এখানে প্লাস হয় তার মানে বেস্ট। পাবলিক হচ্ছে কি বোকা, পাবলিকের মালটা যদি এরা কেনে, এদের তিনজনের মধ্যে কেউ কেনে, তার মানে কিন্তু স্ট্রাকচারটা ভালো আছে, আমরাও কিনতে পারি। কিন্তু যদি দেখো যে এদের মধ্যে দিয়ে কেউ বিক্রি করেছে, প্রমোটার, এফআইএস, ডিআই, সেটা পাবলিকটা বেড়েছে, যদি পাবলিক বাড়ে খারাপ, পাবলিক দেখো মাইনাসে গেছে, তার মানে এই স্ট্রাকচারটা খুব ভালো। যেটা মাইনাস পাবলিক করেছে সেটা কে কিনেছে, এফআইএস কিনে নিয়েছে, এরটাও এফআইএস কিনেছে,
পাবলিকেরটাও এফআইএস কিনেছে, মানে এফআইএসটা একটা বেশি কিনেছে ফেলেছে, ও মালিকও ঠিকঠাক লেভেলে আছে। পরেরটাতে আমরা যদি যাই, আমাদের মোটামুটি স্টকটা ভালো বুঝতে পারলাম, সেলসও খুব ভালো করেছে, রেজাল্ট খুব ভালো, সাথে সাথে আমরা কোম্পানি যদি বা পরের পার্টে যাই, ইনভেস্টমেন্ট লেভেলটা ঠিকঠাক আছে কিনা। তো আমরা যদি খেয়াল করে দেখি স্টকটা কিন্তু অলরেডি অনেকটা ডাউন হয়েছিল, ডাউন থেকে কিন্তু অলরেডি একটা ভালো লেভেলে চলে এসেছে। ভালো লেভেল বলতে আমরা যেটা বুঝি যে কোম্পানি 50 ডিএমআ 50 ডে মুভিং অ্যাভারেজটার কাছাকাছি এসছে, এটাকে ব্রেক করলে স্টকটা অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি আমরা একটুখানি ওভারঅল দেখি, লং চার্ট দেখি, তো স্টকটা অনেকটা পড়েছে, পড়ার পরে স্টকটা যাচ্ছে, তাহলে এই লেভেলে আমরা চাইলে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারি। কিন্তু তার আগে এলআইসির ডিটেলস, নিউ কি স্কিম বের করেছে, কি ফ্যাসিলিটি এলআইসি দিচ্ছে, সাথে সাথে এলআইসির কাস্টমার লেভেল কতটা ইনক্রিজ হচ্ছে, সেগুলো কিন্তু তোমরা কিন্তু চাইলে নর্মালি গিয়ে তোমরা এআই কে গুগলে, আমরা যদি চ্যাট জিপিটিতে গিয়ে টার্মস দিতে পারো যে এলআইসির ফিউচার পার্সপেক্টিভ কি আছে, বা এলআইসির ফিউচার কি আছে, ইনভেস্টমেন্ট যদি আমরা এলআইসিতে করি কি দেখে করব, সেখানে কিন্তু এআই থেকে তোমরা এলআইসির যে ফিউচার প্ল্যানিং গুলো আছে তোমরা চাইলে চ্যাট জিপিটি থেকে কোনো জায়গা খুঁজে পেলে না, মনে করো তোমরা খুঁজে পেলে না, চ্যাট জিপিটিতে গিয়ে প্রশ্ন করবে, বাংলাতেই বললেও হয়ে যাবে যে আমি এলআইসিতে ইনভেস্টমেন্ট করতে চাইছি, যে এলআইসির নতুন কি প্ল্যানিং আছে, গ্রোথ প্ল্যানিং কি আছে সেটা আমি জানতে চাইছি। তো সেটা তুমি এআই এর কাছে করলেই পেয়ে যাবে, যদি না তোমরা খুঁজে পাও, যদি খুঁজে পাও তো খুব ভালো, নাহলে চ্যাট জিপিটি থেকে তোমরা প্রশ্ন করতে পারো। চলো, ওভারঅল এলআইসি ঠিক আছে। আবার যেহেতু আমরা দেখেছি পিজি ওয়াই রেশিও খুব কম, সেটা আমাদের জন্য খুব ভালো। চলো পরেরটাতে আসি। পরের জন সুদীপ্ত। সুদীপ্ত তো কিছু করেনি, ওনারটা নেওয়া যাবে না। নেহা, নেহা তোমার কোনটা প্রয়োজন, কোনটা মনে হচ্ছে নিয়ে আলোচনা করব? স্যার আদানি বা সান ফার্মা, আচ্ছা, আদানি আদানি। করলে একটু ভালো হতো। হ্যাঁ, আদানি। আদানি, ওকে চলো দেখি তোমারটা একবার। অনেকগুলো করেছো, প্রায় 51খানার মতো করে ফেলেছো। সব থেকে বেশি মনে হচ্ছে নেহাই করেছে। আদানি, 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 সান ফার্মা। আমার পিডিএফটা একটু চেক করেন স্যার। হ্যাঁ, সবাই করবো, সবগুলো করবো, তারপরে আমরা পরেরটা দেবো। ক্লাসটা হয়তো একটু বেশিক্ষণ হয়ে যাবে, কারণ আমি আজকের একটু তোমাদেরকে কয়েকটা পিডিএফ দেবো পরের ক্লাস প্র্যাকটিস করার জন্য, একটু আলোচনা করে নিয়ে দেবো। তো একটু হয়তো ক্লাস 9টা 15 20 হয়ে যেতে পারে, কারণ এখানে কয়েকজনের হয়তো একটু সমস্যা হবে 9টার পরে ক্লাস হলে। তারপরে কিছু করার নেই, কারণ এইগুলো করতে একটু সময় লেগে যাবে দেখতে। আচ্ছা, আদানি, আদানি কি ছিল, ডক্টর ডিসি। আদানি পোর্টস। চলো, আচ্ছা, প্রথমত তোমার কোয়ার্টারলি রেজাল্টে যাব। আদানি পোর্টস এর কত ছিল এটা, সেকেন্ড 1.28, মানে এর কিন্তু পিজি ওয়াইসিটা একটু বেশি আছে, তারপরে দুইয়ের কম আছে, আমরা চাইলে প্ল্যানিং করতে পারি। তার যে প্রথমে কোয়ার্টারলি রেজাল্টে যাব, গিয়ে দেখবো। দেখো যদি আমরা দেখি ওভারঅল, দেখো অনেকটাই লাস্ট দুটো যদি দেখি 25-26 যদি দেখি, তো দেখতে পাচ্ছি এখানে মোটামুটি 3043 কোটি থেকে 3308 কোটিতে চলে গেছে, যেটা একটা পজিটিভ। নেট প্রফিট ইনক্রিজ হয়েছে, ইপিএস ইনক্রিজ হয়েছে, ভালো। বাকি আমাদের এখানে আর কিছু দেখার দরকার নেই। আমরা ব্যালেন্স শিটে আসবো। ব্যালেন্স শিটে এসে কি দেখবো, ইকুইটি ক্যাপিটালটা দেখো খুব বেশি বৃদ্ধি পায়নি, একটু বৃদ্ধি পেয়েছে, খুব বেশি পায়নি। তাদের এটাকে আমরা খুব বেশি সমস্যা বলে নেব না, তারপরেও একটাখানে রিস্ক থেকে যাচ্ছে। কোম্পানি এই সময়টা শেয়ারটাকে বিক্রি করেছে, কিন্তু শেয়ারটাকে কিনেছে আমাদের দেখার আছে। ইকুইটি ক্যাপিটালটা একটু বেড়েছে, যেটা দেখতে পাচ্ছ তোমরা। 2023 থেকে কিন্তু একই ছিল, 25 পর্যন্ত একই ছিল, 23 24 25 প্রায় 3 বছর একই ছিল, কিন্তু হঠাৎ করে এখানে একটু বেড়ে গেছে। এটা বেড়েছে মানে কোম্পানি নিজের শেয়ার বিক্রি করেছে। এটা কে কিনেছে একটু দেখার আছে। তো এটা একটু সামান্য নেগেটিভ। বাকি আমরা টোটাল যদি লাইবিলিটি দেখি, দেনাটা দেখি, বড়োইং, তো বড়োইং কোম্পানির একটু বেড়েছে, খুব বেশি বাড়েনি, মোটামুটি বেড়েছে, হিসেব অনুযায়ী একটু বেড়েছে। এটা নেগেটিভ হালকা আছে। অ্যাসেট যতটা বড়োইং বেড়েছে তার তুলনায় অ্যাসেটটা অনেকটা ইনক্রিজ হয়েছে, এটা আমরা পজিটিভলি নেব। এটা ওভারঅল ঠিকঠাক আছে। ইনভেস্টর এবারে যাব। ইনভেস্টর গিয়ে যদি আমরা দেখি, আদানি কিন্তু এখানে দেখতে পাচ্ছ খুব বেশি ইনক্রিজ করে ফেলেছে। আদানির প্রোমোটার হোল্ডিং কিন্তু ভালো বৃদ্ধি পেয়েছে, এটা পজিটিভ আছে। দেখতে পাচ্ছি 2025-এ ছিল 65.79 89, এখানে কিন্তু 68.05 হয়ে গেছে।
এটা পজিটিভ আছে। আমরা লাস্ট লেটেস্ট যদি দেখি, এখানেও বেড়েছে, এখানে সামান্য একটু, এখানে বেড়েছে যতটা 13.13, 10, 13, 25, মানে প্রায় 0.15 বেড়েছে। কিন্তু এখান থেকে যদি আমরা দেখি ততটা বিক্রি হয়নি, কিন্তু এর থেকে মালটাও এরা কিনে নিয়েছে। যেটা পাবলিক থেকে, আমি বলি সবসময় পাবলিক থেকে যেন মালটা এরা কিনে। পাবলিক 4.99 ছিল, এখন পাবলিক আছে 4.89 হয়ে গেছে। তার মানে 9 করে যদি আমরা বলি, প্রায় 11 পয়েন্ট, 0.11% কিন্তু পাবলিক বিক্রি করেছে। যেটা কিনেছে কে? যেটা কিনেছে হচ্ছে কে? আমাদের এখানে কি দেখতে পাচ্ছি, এফআইএস কিনেছে। এটা কিন্তু খুব ভালো পজিটিভ দিক আছে। তো সেই জন্য আমরা কিন্তু আদানিতে চাইলে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারি। কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার আগে আদানির এই স্টকটা জামিনাইতে গিয়ে কিংবা চ্যাট জিপিটিতে গিয়ে প্রশ্ন করতে পারো যে এর ফিউচার কি আছে, বা এর বর্তমানে অর্ডার বুক কতটা আছে, কতটা ইনক্রিজ হয়েছে, এটা দেখতে পারবো। বা এই কি প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা ফিউচারে চলবে কিনা সেটা একটু তোমাদেরকে দেখে নিতে হবে। তারপরে আমরা চার্টে যাব, চার্টে গিয়ে দেখবো, দেখো স্টকটা কিন্তু অনেকটা হাইক হয়ে গেছে। স্টকটা অনেকটা হাইক হয়ে গেছে, যেভাবে স্টকটা এখান থেকে হাইক হয়েছে সেই অনুযায়ী কিন্তু এখন আমরা কিন্তু এখানে যদি আমরা লং চার্টে যাই, গিয়ে দেখি এই যে বৃদ্ধিটা হয়েছে, যতবারই বৃদ্ধিটা হয়েছে ততবারই কিন্তু পড়েছে। তার মানে এইখানে কিন্তু 80% চান্স স্টকটা কিন্তু এখান থেকে পড়বে। তার মানে এখন আমরা বাই করব না, কিন্তু আদানি স্টকের গ্রোথ ভালো, স্টক ভালো, কিন্তু এখন আমরা বাই করবো। যদি তোমাদেরকে আমি একটা জিনিস কম্পেয়ার করে দেখাই কখন বৃদ্ধি পেয়েছে, দেখো একটু ইনভেস্টরে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধি কখন পেয়েছে। দেখো 2025 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর যে রেজাল্টটা এসেছিল সেখানে স্টকটা এটা ছিল, কিন্তু ডিসেম্বর 2025 দেখতে পাচ্ছ যখন রেজাল্ট এসছে, লোকে কি দেখলো যে 2025 ডিসেম্বর মাসে লোকে দেখলো যে আদানি শেয়ার, নিজের শেয়ার নিজে বাই করেছে, এই সময় লোক দেখতে পেয়েছে। তাহলে ডিসেম্বর 2025 দেখবে শেয়ারটার প্রাইস কতটা হাই হয়েছে। দেখো ডিসেম্বর 2025 চার্টে যাই, চারটে গিয়ে 2025, 25 সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আচ্ছা, ডিসেম্বর 2025 লোকে যখন রেজাল্টটা এসছে 25 ডিসেম্বর, 26, মানে ডিসেম্বর প্রথম দিকে এসছে, আসার পর একটুখানি স্টকটা ডাউন হয়েছে, তারপর থেকে দেখো স্টকটাকে অনেকটা হাই হয়ে গেছে। তার মানে কি, মানুষ দেখতে পেয়েছে যে স্টকটা, এইখানে যে স্টকটা পড়েছে এর পিছনে কিন্তু অ্যাকচুয়ালি রেজাল্টের ইম্প্যাক্ট ছিল না, এর পেছনে ইম্প্যাক্ট ছিল হচ্ছে এই সময় হয়তো তোমরা দেখবে যে আমাদের দেশে কোনো একটা খারাপ খবর ছিল, বা হয়তো ট্রাম্প কোনো একটা খারাপ খবর করেছিল, তার জন্য কিন্তু ওভারঅল মার্কেটটা পড়েছিল। কিন্তু তারপরে যেহেতু এই টাইমটা মার্কেটে মালিক পক্ষ বাই করেছে, তারপরে দেখো কতটা হাই হয়ে গেছে। তো মালিক পক্ষ যখনই বাই করে দেখবে তার কয়েক মাসের মধ্যে স্টকটা বেশিরভাগ সময় হাই হয়ে যায়। তার মানে এখন পর্যন্ত সেই হাইয়ের কিন্তু ইম্প্যাক্ট কেটে গেছে। তো এবার আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা রেজাল্ট কি কি মাসে আসে, দেখো একটুখানি বোঝো তোমরা। রেজাল্ট আসে দেখো জুন, মার্চ, মার্চের পরে কখন আসবে, জুনে আসবে। মার্চের পরে মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে এটা কি চলছে, মে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তার মানে এই মাসে কিন্তু রেজাল্ট আসবে, আবার এই মাসে কিন্তু রেজাল্ট আসবে। সেই জন্য কিন্তু কোনো স্টকে একটু ওয়েট করে দাও। যদি মনে হয় যে এই মাসে তোমরা দেখতে পাচ্ছ যে এই আদানি আবার বাই করেছে, বা আদানি পোর্টসের হোল্ডিংটা ঠিক আছে, তাহলে ঠিক আছে। যদি দেখো যে এই মাসে যেহেতু রেজাল্ট আসার সময় তোমরা বুঝতে পেরে যাবে যে পরের মার্চের পরে এখানে যেটা তোমার জুন যোগ হয়ে যাবে, জুন যোগ হলে তোমরা দেখতে পেয়ে যাবে যে লেটেস্ট কোয়ার্টারে কার কি পজিশন আছে, কার হোল্ডিং কতটা আছে, কার বেড়েছে, কার কমেছে, তারপরে কিন্তু তোমরা বাইং প্ল্যানিং করতে পারো। বাট এই যে যে জাম্পটা মেরেছে, এই জাম্পটাতে আমার আইডিয়াতে তোমরা লিখে রেখে দাও 99% চান্স এখান থেকে স্টকটা পড়া উচিত। তার মানে স্টক ভালো, সব ঠিকঠাক আছে, আমরা কয়েকটা দিন ওয়েট করব, রেজাল্ট আসুক, রেজাল্টের পর দেখি আর স্টকটা আরেকটু কারেকশন হোক, তারপর আমরা চাইলে বাইং প্ল্যানিং করতে পারি। স্টক ওভারঅল কিন্তু ভালো। পরবর্তীতে কি আছে দেখি, নেহার পরে জ্যোতিষ্ক সাহা। জ্যোতিষ্ক, তোমার কোনো পছন্দের কিছু আছে নাকি, এখান থেকে যে কোনো আমি র্যান্ডমলি তুলবো? স্যার যেগুলো পিইসি বাই নট অ্যাপ্লিকেবল বেরিয়েছে ওটা একটু বলবেন, ওটা কেন বেরোলো? কি বলছো? মানে যে স্টক, দুটো স্টক এরকম আছে সেখানে আপনার নট অ্যাপ্লিকেবল আছে, মানে পিইসি বাই আচ্ছা, দেখি ওটা ওইগুলোর নট। মানে ওইগুলোর আপডেট, সম্পূর্ণ আপডেট এখনো পর্যন্ত নেই ওদের কাছে ডাটা, বুঝেছো, সেই জন্য সেগুলো দিতে পারেনি। তো ওইগুলো বাদ দিয়ে আপাতত সেগুলোকে আমরা আপাতত অ্যাভয়েড করব।
ওগুলো নিয়ে ডিটেলসে যদি আমাদের ক্লাস থাকে তখন আমি আলোচনা করবো, বাট বর্তমানে তুমি যেগুলো বের করেছো, কি বের করেছো, পিজিওয়াই রেশিওটা বের করেছো যে কটা আছে, এর মধ্যে তোমার কোনো পছন্দ আছে যে কোনো একটা শেয়ার আলোচনা করে তোমার ভালো হয়, নাকি আমি যে কোনো একটা তুলে নেবো? আদানি ইন্ডাস্ট্রিজটা করতে পারেন, মানে যেটা ওই আদানি পোর্টস অ্যান্ড সেজ এর উপরে যেটা আছে, আদানি ইন্ডাস্ট্রিজ আচ্ছা, ওটা করতে আদানি পারেন আপনার। এন্টারপ্রাইজ, তাই তো? আচ্ছা, আদানি এন্টারপ্রাইজ পিজিওয়াই রেশিও কত আছে? 1.41। আচ্ছা, আদানি এন্টারপ্রাইজ, চলো যদি আমরা দেখি প্রথমত, দেখো প্রথমত ইপিএস দেখতে পাচ্ছ মাইনাস হয়ে গেছে, জীবনের প্রথম ইপিএস মাইনাস হয়েছে 2023 থেকে আজকে হঠাৎ দেখা যাচ্ছে ইপিএস মাইনাস। যদি আমরা ইয়ারে যাই না, যদি তোমাদেরকে দেখা, এখানে ইয়ারের তো ইপিএস দেয়নি এখনো পর্যন্ত, বাট কোয়ার্টারলি যদি তুমি দেখো মাইনাস হয়ে গেছে, মানে কোম্পানির ইনকাম কিচ্ছু নেই, বুঝতে পারলে? বর্তমানে যেটা দেখা যাচ্ছে মাইনাসে চলে গেছে, মানে শেয়ার প্রতি কোম্পানি কিছু দিতে পারছে না, যেটা কন্ডিশন দেখা যাচ্ছে। সেই জন্য প্রথমত মাইনাস পয়েন্ট, নেট প্রফিটও মাইনাসে চলে গেছে, তো এটা একটা বড় মাইনাস জিনিস। আমরা যদি ব্যালেন্স শিটে গিয়ে দেখি, কোম্পানির দেনাটা ভালোই বেড়েছে, প্রায় 1500 কোটি টাকা বেড়ে গেছে, সাথে সাথে কোম্পানির অ্যাসেট মোটামুটি বেড়েছে, এটা তাও মেনে নেওয়া যায়। কিন্তু এখানেও দেখতে পাচ্ছি, দেখো মালিক বিক্রি করে দিয়েছে, কিন্তু মালটাকে কিনেছে দেখার আছে, মালটা স্বয়ং মালিক বিক্রি করেছে, কিন্তু মালিকের অন্য কোনো পার্ট আছে, কারণ প্রমোটার তো একা না, প্রমোটার অনেক থাকে, দেখবে প্রমোটার অনেক থাকে, এর মধ্যে কেউ একজন হয়তো মালটা কিনেছে, সমস্যা নেই, সেই জন্য এখানে শো করছে। তো যেটা আমাদের মেন বোঝার আছে, এখানে যদি দেখি কাদেরটা বেড়েছে, দেখো পাবলিকেরটা বেড়েছে। ওভারঅল পাবলিকেরটা যদি কোনো সময় বাড়ে সেটা কিন্তু মানে মার্কেটের জন্য নেগেটিভ, পাবলিকেরটা যদি বাড়ে, পাবলিকেরটা কমলে ভালো, পাবলিকেরটা বেড়েছে, যেটা মার্কেটের জন্য নেগেটিভ। দ্বিতীয়ত মার্কেটের প্রমোটার একটু বেড়েছে দেখাচ্ছে, কিন্তু ওখানে দেখাচ্ছে ডাটাতে জানি না কেন একটু ভুল দেখাচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রমোটার হোল্ডিং বেড়েছে, কিন্তু আমরা এখানে গিয়ে দেখছি এখানে ইকুইটি ক্যাপিটাল দেখতে পাচ্ছি যে কোম্পানি বেড়ে গেছে, মানে কোম্পানির শেয়ার বিক্রি করে দেখাচ্ছে, মানে এখানে ডাটা মিসম্যাচ হচ্ছে। তারপরে যদি আমরা দেখি স্টকটা দেখো 52 হাইয়ের কাছাকাছি চলছে, অর্থাৎ টপের কাছে আছে, তার মানে এখানে কিন্তু আমাদের কোনোভাবে স্টকের মধ্যে বাইং নেই, একই দুজনের একই কন্ডিশন আছে। এই স্টকটার কন্ডিশনটা খুব বেশি ভালো না। এবার তুমি এটা নিয়ে একটু গুগলে একটু ইয়ে করতে পারো, রিসার্চ করতে পারো, বাট এ কিন্তু 100% চান্স পড়বে। 100% বলাটা ভুল, 99% চান্স এখান থেকে কিন্তু পড়বে। দেখো যতবারই কোনো স্টক উঠেছে ততবারই পড়েছে, যতবারই এই হাইক মেরে উঠেছে ততবারই পড়েছে, তো সেই জন্য একটু মাথায় রেখে দিও, এটা কিন্তু হাই রিস্ক থাকলে থাকতে পারে, তো এখানে আমরা অ্যাভয়েড করবো। এর থেকে আদানি পোর্টস যেটা ছিল অনেকটা ভালো ছিল, বাট এ কিন্তু একদমই রিস্কে আছে। আর তারপরেও আমরা পিজিওয়াই সেখানে দেখছি কিন্তু 1.41, মানে অনেকটা বেশি আছে। পরেরটাতে যায়, লাক্সমান, তোমার একদম ইয়ে ওঠেনি, আচ্ছা আচ্ছা উঠেছে। লাক্সমান, তুমি এর মধ্যে কোনো একটা পছন্দ করছো? শুনতে পাচ্ছ? তুমি যেটা পাঠিয়েছো এর মধ্যে কি কোনো একটা তোমার পছন্দের আছে, নাকি আমি কোনো একটা এখান থেকে উদ্ধার করে বলবো? আচ্ছা, এখানে আচ্ছা, এত আবছা এসছে তোমার ক্যামেরাতে। আচ্ছা, সান ফার্মাটা আছে, তো সান ফার্মাটা আছে, তাহলে সান ফার্মাটাই তুলি, লাক্সমানের তো আওয়াজ পাচ্ছি না। দেখো ফার্মাসিউটিক্যাল সেক্টরে সান ফার্মা যথেষ্ট গ্রেট, আমরা ভালো করে এই সম্বন্ধে চিনি, জানি, এর প্রোডাক্ট গুলোও জানি, তো এটার কোনো ডাউন নেই আমাদের। দ্বিতীয়ত স্টকটা দেখতে পাচ্ছ, আচ্ছা ওটা দেখার আগে আমাদের কোয়ার্টার রেজাল্টটা দেখি। রেজাল্ট দেখো মাইনাসে চলে গেছে, মাইনাসে চলে গেছে, এটাও মাইনাসে চলে গেছে। তারপরে যদি আমরা যাই ব্যালেন্স শিটে যাই, ব্যালেন্স শিটে ইকুইটি ক্যাপিটালটা ঠিকঠাক আছে, কিন্তু দেখতে পাচ্ছি মার্কেট ক্যাপ বেড়েছে, ভালো। তার সাথে বরোইং দেখি, বরোইং ডবল হয়ে গেছে, হ্যাঁ এটা একটু খারাপ জিনিস। এখানে আসি, এখানে এসে প্রমোটার হোল্ডিং ঠিকঠাক আছে, আমাদের কি দেখার আছে, আমাদের এখান থেকে দেখার আছে যে পাবলিক আর গভর্নমেন্টের কাছ থেকে পাবলিকেরটা কমেছে ভালো। ওভারঅল যদি আমরা দেখতে পাই যে এখানে দেখতে পাচ্ছি যে কারা কারা প্রমোটারের গায়ে যা ছিল তাই আছে, ডিএফআইএস কিছুটা বিক্রি করেছে এবং ডিআইএস সেটা কিনে নিয়েছে।
তো সমস্যা নেই, স্ট্রাকচার ভালো আছে কোম্পানি। যদি আমরা কোয়ার্টার রেজাল্টটা দেখি, রেজাল্টটা একটু খারাপ এসছে রেজাল্টটা, তো এখানে একটু রিস্ক কাজ করছে। এবং সাথে সাথে যদি আমরা চার্টে গিয়ে দেখি, কিন্তু খুব স্পিডে ফল হচ্ছে। তো এই মনে হচ্ছে যেহেতু আজকের অলরেডি দেখতে পাচ্ছি তোমার 52 50 ডিএমআর কে ক্রস করেছে, তার মানে এই আরো পড়তে পারে। তো এই সিচুয়েশনে কিন্তু এখানে আমাদের কোনোভাবে বাইং হবে না। এই সিচুয়েশনে এখানে আমাদের কোনোভাবে বাইং হবে না। স্টকটা দেবে এই লেভেল এসে সাপোর্ট নেবে, অর্থাৎ 1662 কাছাকাছি এসে সাপোর্ট নেবে, তারপরেই আমরা চিন্তা ভাবনা করে কাছে, মানে 1600 কাছে যখনই আসবে তারপরে আমরা চিন্তা ভাবনা করবো এখানে কি করবো। এখনো পর্যন্ত এর মধ্যে বাইং কোনো পসিবিলিটি নেই, এখন রিস্ক জোনে আছে। স্যার আমার একটা না কথা বলার ছিল আপনাকে স্যার। আচ্ছা, বলো। হ্যাঁ স্যার, বলছি ওই আমার এই রাজা স্যারের একটু ক্লাস আছে 9টা থেকে, তো আমি একটু লিভ করতে হবে ক্লাসটা। হ্যাঁ, তো সমস্যা নেই, আমি এটা রেকর্ডিং করছি, আমি গ্রুপে ওকে দিয়ে স্যার, দেবো। আমি শুধু চলো। একটু দুটো জিনিস আপনাকে জিজ্ঞেস করব। সেটা হচ্ছে যে আপনি যেগুলো বলছেন, মানে ধরুন কোন কোন স্টকে যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস গুলো, তো ওগুলোর কি কোনো স্টাডি ম্যাট পাওয়া যাবে স্যার? হ্যাঁ, বুঝতে পারলাম না, ক্লিয়ারলি বলো। মানে হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে যেগুলো আপনি বলছেন ফান্ডামেন্টাল অ্যানালিসিস থেকে শুরু করে, বা যে যে কি পয়েন্টস গুলো ইনভেস্টমেন্টের, তো সেগুলোর কোনো স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়, মানে যেটা দেখে একটু মানে গো থ্রু করতে পারবো একবার, আচ্ছা, মানে আমি তোমাদেরকে আমাদের ওয়েবসাইটের আমি লিংক গ্রুপে শেয়ার করে দেবো, ঠিক আছে? আচ্ছা আমাদের ক্লাসে কিছু কিছু পার্ট আছে যেগুলো আমরা লিখে রাখি, তো চেষ্টা করো তোমাদেরকে আচ্ছা, শেয়ার করে দিতে, তোমরা একটু ওখানে ব্লগগুলো স্টাডি করো, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে, চলো। আর একটু স্যার ওই পিডিএফটা গ্রুপে দিয়ে দেবেন, তাহলে আমি একটু হ্যাঁ দেখে হ্যাঁ, নিতে আমি যেটা পারবো। করাবো দিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? ওকে চলো। ওকে স্যার, ওকে, আমি লিভ করে আছি। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা, এরপরে আমাদের আসছে কে আছে আর একটা লাস্ট, অমিত। আচ্ছা, অমিতের স্টকের লিস্ট আছে। সেকেন্ড অমিত, অমিত তোমার কোনো পছন্দের কিছু আছে নাকি আমরা এখান থেকে যে কোনো একটা তুলে নেবো? যে কোনো একটা তুলে নিচ্ছি। আচ্ছা, যদি কোনো একটা তুলি, দেখি কোনটা ভালো লাগছে আমার। উইপ্রো হাই আছে, ট্রেন্ড হাই আছে, আছে টাটা স্টিল আছে, টাটা মোটরস আছে। টাটা মোটরস, টাটা মোটরস নিতে পারি, টাটা মোটরসটা নিই। টাটা একটা প্রোডাক্ট আলোচনা করা হয়। টাটা মোটরস আমরা এসছি, এখন দেখি কোয়ার্টার রেজাল্টটা কি আছে। দেখতে পাচ্ছি কোম্পানি মাইনাস থেকে প্লাসে গেছে, খুব ভালো জিনিস যেটা মাইনাস থেকে প্লাসে এসছে, খুব ভালো। এখানে সেলস ভালোই বৃদ্ধি পেয়েছে। ব্যালেন্স শিটে যদি আমরা আসি, কোম্পানি দেখতে পাচ্ছি অ্যাসেট ইনক্রিজ হয়েছে, দেনা খুব বেশি বাড়েনি। চলো পরবর্তীতে আসি, ইনভেস্টর যদি আমরা গিয়ে দেখি, মালিকের কাছে যা ছিল তাই আছে। এফআইএস একটু বিক্রি করেছে, ডিআই সেটা কিনে নিয়েছে। সব থেকে ভালো জিনিস যেটা দেখতে পাচ্ছি, 24.14% ছিল পাবলিকের কাছে, এখন কমে 23.6 হয়ে গেছে। পাবলিকের কাছে কমে গেল মানে ভালো, তার মানে টাটা মোটরস ওভারঅল কিন্তু আমরা ভালো জায়গা পাচ্ছি। এবার আমাদেরকে চার্টে গিয়ে দেখতে হবে। চার্টে গিয়ে যদি দেখি, স্টকটা অলরেডি একটা বড় হাইক মেরে ফেলেছে। এ দেখো, তোমার একটা জিনিস খেয়াল রাখবে, যখনই না এই যে 200 ইএমআর কাছে যখন কোনো স্টক চলে আসে না, 200 ইএমআর ব্রেক করার সাথে সাথে রকেট হয়। যে কোনো সময় তোমরা দেখবে 95% টাইম স্টক 200 ইএমআর যখন ব্রেক করেছে, দেখো স্টকটা এখান থেকে প্রায় 383 টাকা থেকে ডাইরেক্ট চলে গেছে 400 টাকা। এটা তোমরা চাইলে যে কোনো স্টকের মধ্যে দিয়ে তুমি একটু ফাইন্ড আউট করে রাখো, কোনো একটা স্টক যদি দেখো যে 200 ইএমআর কাছাকাছি আসছে আছে, সেগুলিকে তোমরা কিন্তু ওয়াচ লিস্টে রাখতে পারো। রেখে যখনই 200 ইএমআইটাকে ব্রেক করবে তখনই বাই করে নিলে, সেই দিনই হয়তো তোমার 4-5 মাসের প্রফিট হয়ে যেতে পারে। তাহলে 2-5 দিনের মধ্যে কিন্তু 80% চান্স তোমার 5-7% কি 10-15% প্রফিট হয়ে যেতে পারে। এটা থাকে বেশি সময়। তো তোমার 200 ইএমআই কিন্তু খুব ইম্পর্টেন্ট লেভেল। এটা হচ্ছে একটা বর্ডারের মতো, বাংলাদেশ আর পাকিস্তানের বর্ডার, সরি ফর ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডার। যদি বাই চান্স তুমি পেরিয়ে চলে আসো, ওখানে তুমি চান্স পেয়ে গেলে ইন্ডিয়াতে ঢোকার। তেমন এখানে যখনই 200 ইএমআইটা বর্ডার, এটা যদি ব্রেক করে যায় তার মানে হচ্ছে কি সে কিন্তু কিছুদিন থাকতে পারবে, যতক্ষণ না ধরা পড়বে। তো এখানে ব্রেক করার পর অনেকটা উঠেছে, তো এই অলরেডি অনেকটা উঠে গেছে। তো এখানে আমাদের এখন আপাতত বাইং নেই, বাইং নেই। উম, একটু ওয়েট করার আছে, একটু ওয়েট করার আছে। তোমার দেখি হাইটাকে দেখি, একটু ওয়েট করার আছে। কিন্তু আমরা ওভারঅল যদি স্টকটাকে দেখি, স্টকটা গ্রেট, সব ঠিকঠাক আছে। 200 ইএমআর উপরেও আছে,
200 এর উপরে সাস্টেন করে একটু হয়তো পড়বে, একটু পড়ার সাথে তোমরা চাইলে এখানে বাইং প্ল্যানিং করতে পারো। কিন্তু টাটা মোটরস তো আবার তোমাদেরকে দেখতে হবে, টাটা মোটরস মনে হচ্ছে অলরেডি ইভির জন্য, ইভি মার্কেটে কাজ করছে, ইলেকট্রিক ভেহিকলস মার্কেটে কাজ করছে, যেটা টাটা মোটরসের জন্য পজিটিভ পয়েন্ট। ওভারঅল তোমরা স্ট্রাকচারটা একটু ফলো আপ করার পরেই তোমরা কিন্তু চাইলে প্ল্যানিং করতে পারো। টাটা মোটরস হচ্ছে কি ঠিকঠাক জায়গায় আছে, একটু পড়বে, পড়ার পর তোমরা চাইলে যদি মনে করো বাইং প্ল্যানিং করতে পারো, করার আগে নিজেরা অ্যানালাইসিস করে নেবে। চলো, আমাদের মেবি আর কারণ নেই, আর কারণ নেই মনে হচ্ছে, সবার শেষ। কারণ নেই। এবার চলো স্যার পরের আমার একটা প্রশ্ন ছিল স্যার। একদম বল- বলো। হ্যাঁ বলছি এই মানে এই যে রেগুলার ইনকামের কথাটা বলছেন, এইটার জন্য যদি আমাদের কিছু মানে আর কি সাজেশন দেন, যে আমরা রেগুলার এইগুলোর উপরে ইনভেস্ট করলাম, আবার রেগুলার বিক্রি করে দিলাম, আবার পরের দিন সেল ওইটা তো করলাম, ক্লাস পরের দিন আজকে থেকে শুরু হবে, ওইটা আজকের থেকে শুরু হবে। এখন আমাদের ইনভেস্টমেন্ট ফান্ডামেন্টাল চলছিল, রেগুলার হচ্ছে সেটা টেকনিক্যাল বলা হয়। তো আজকে আমরা টেকনিক্যালের দিকে যাব, টেকনিক্যাল নিয়ে আমরা আলোচনা করব। তো এই পর্যন্ত আমাদের ফান্ডামেন্টালের ছিল, এবং মিডলে আমি চাইলে আরো একটা হয়তো ফান্ডামেন্টাল ক্লাস তোমাদেরকে দেবো যদি কোনো সমস্যা থাকে। বাট আপাতত আমরা এখান থেকে এখন শিফট হবো টেকনিক্যালের উপরে। টেকনিক্যাল ব্যাপারটা কি? টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে এটা বোঝায় যেটা হচ্ছে কি আমরা এখনই দেখে প্রেডিকশন করব যে এখন মার্কেটটা উপরে যাবে না নিচে আসবে, সেটাকে প্রেডিকশন করা হয় টেকনিক্যালের মাধ্যমে। ফান্ডামেন্টালটা কি হয়? ফান্ডামেন্টাল মানে আজকে দেখলাম, আজকে যখন অ্যানালাইসিস করলাম তার মানে এটা 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 10 বছরের জন্য আমরা ইনভেস্টমেন্ট করবো। যখন আমরা লং টাইমের জন্য করবো তখন এইগুলো আমাদেরকে দেখতে হচ্ছে, যখন দিনের দিন করবো তখন এগুলো আমাদেরকে কিচ্ছু দেখতে হবে না। যতগুলো দেখলাম এগুলো হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য, লং টাইমের জন্য। বাট ডেইলি যখন আমরা ইনকামের চিন্তা ভাবনা রাখবো সেই ক্ষেত্রে আমরা কিন্তু টেকনিক্যালটাই শিখবো। তো টেকনিক্যালের প্রথম পার্ট যদি আমরা দেখি,